বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। ফেসবুকের পাতা জুড়ে হ্যাঁ এবং না এই এক অক্ষরের শব্দ দুটিতে সয়লাভ। কেউ কিবোর্ডে লিখে হ্যাঁ কিংবা না এর পক্ষে অথবা বিপক্ষে মতামত পোস্ট করছেন। কেউ বা আবার গ্রাফিক ও শব্দগুলোকে সাজিয়ে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। হ্যাঁ এবং না নিয়ে যেন এক প্রকার গণভোটই চলছে ফেসবুকে। গণভোট ব্যাপারটা আসলে কি? গণভোট কেন প্রয়োজন? দেশের রাজনীতিতে হঠাৎ কেন আলোচনায় গণভোট? জুলাই আগস্টের পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে শক্তি দেখাচ্ছে জামায়াত ইসলামী। গণভোটের ব্যাপারে দলটি এখন বেশ সোচ্চার। জামায়াতের পাশাপাশি এনসিপিও চাচ্ছে গণভোট। ইতিমধ্যেই এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি গণভোট সংক্রান্ত এক বক্তব্যে বিএনপিকে খোঁচা মেরেও বসেছেন। জনাব পাটোয়ারি বলেছেন, বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে, মৃত্যু হবে না ভোটের মাধ্যমে। এদিকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে নানা মন্তব্য লিখছেন বিএনপির পক্ষের সমর্থক ও নেতাকর্মীরা। সব মিলিয়ে গণভোট ইস্যুতে এক প্রকার কিবোর্ড যুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়াতে। গণভোট মূলত এক ধরনের জনমত জরিপ, ইংরেজিতে বলা হয় রিফারেন্ডাম। এটি মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি প্রক্রিয়া, যেখানে দেশের জনগণ কোনো নির্দিষ্ট প্রস্তাব, আইন বা জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে। এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে কোনো একটি দেশের সরকার বা আইন প্রণেতারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের সরাসরি সম্মতি বা অসম্মতি জানতে পারেন। গণভোটে জনগণ নিজেরাই সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেন। সাধারণত ব্যালটে একটি মাত্র প্রশ্ন থাকে, যার উত্তর ভোটারকে হ্যাঁ অর্থাৎ পক্ষে অথবা না অর্থাৎ বিপক্ষে ভোট দিতে হয়। তবে কখনো কখনো দুইয়ের বেশি বিকল্প থাকতে পারে। সাধারণত সংবিধান সংশোধন, নতুন আইন তৈরি, একটি অঞ্চলের স্বাধীনতার প্রশ্ন, শাসন ব্যবস্থার পরিবর্তন বা কোনো বড় রাজনৈতিক সংকটের সমাধান, এসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন করা হয়। বাংলাদেশে গণভোটের ইতিহাস খুব সংক্ষিপ্ত, কিন্তু তার প্রতিটি পর্বই ছিল রাজনৈতিক উত্তেজনায় ভরপুর। এবার জাতীয় ঐক্যমত কমিশন বলছে, সংসদ নির্বাচনে আলাদা ব্যালটে নাগরিকরা জানাতে পারবেন তারা জুলাই সনদের পক্ষে না বিপক্ষে। ভোটাররা হ্যাঁ বা না ব্যালটে সিল দেবেন, তারপর নির্বাচিত সরকার সনদ বাস্তবায়নের পথে হাঁটবে। অর্থাৎ জুলাই সনদের বাস্তবায়নের পদক্ষেপ বর্তাবে ভোটে নির্বাচিত সরকারের ওপরে। মূলত বিপত্তি এখানেই। জুলাই অভ্যুত্থানের অংশীদারদের একটা বড় অংশ মনে করেন অভ্যুত্থানের সরকারেরই উচিত জুলাই সনদ বাস্তবায়ন করা। অনেক সংবিধান বিশেষজ্ঞদের মতে বিষয়টা এত সহজ নয়। বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক প্রশ্ন করেছেন, জুলাই সনদ যদি 5 পাতার হয় আর জনগণ তার কিছু ধারার সঙ্গে একমত, কিছু ধারার বিপক্ষে থাকে, তাহলে শুধু হ্যাঁ বা না দিয়ে কিভাবে মত প্রকাশ করবে? তার কথায় ডকুমেন্টের ওপর গণভোট করা মানে বাঁশের মই দিয়ে চাঁদে ওঠার চেষ্টা। গণতান্ত্রিকভাবে শুনতে ভালো, কিন্তু বাস্তবে অসম্ভব। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার একেবারে ভিন্ন কথা বলছেন। তার ভাষায় সংবিধান অনুমোদনের ক্ষেত্রেও তো গণভোট হয়, তাহলে জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে এই গণভোট কেন সম্ভব নয়? এদিকে আরেক বাস্তবতা হচ্ছে 2011 সালে আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে গণভোটের ধারা তুলে দেয়, ফলে বর্তমানে দেশে এর কোনো কার্যকর আইন নেই। তবুও ঐক্যমত কমিশনের ধারণা, নির্বাচনের আগে এই গণভোটের মাধ্যমে জনগণের অভিমত জানানো সম্ভব হবে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 3 বার গণভোট হয়েছে, 1977, 1985 ও 1991 সালে। 3টিতেই ফলাফল ছিল হ্যাঁ ভোটের জোয়ারে ভাসমান। এবার প্রশ্ন, জুলাই সনদ ঘিরে নতুন গণভোট কি সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে, নাকি এটা হবে গণতন্ত্রের নতুন পরীক্ষার সূচনা? গণভোট একটা শব্দ, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে রাজনীতির ভবিষ্যৎ, গণতন্ত্রের পথ আর জনগণের আস্থা যাচাইয়ের চূড়ান্ত প্রশ্ন।
এই হ্যাঁ আর না এর ভোটেই হয়তো নির্ধারিত হবে জুলাই সনদ কাগজে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি রূপ নেবে এক নতুন বাংলাদেশের ঘোষণায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।